আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প অভাগীর স্বর্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে এখন পর্যন্ত বেশ কিছু ক্লাস করেছি। বাংলা প্রথম পত্রের আজকের ক্লাসে আমরা আলোচনা করব অভাগীর স্বর্গ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছ। আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানব। জন্ম 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। তার কৈশোর ও প্রথম যৌবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে, অর্থাৎ তার মামার বাড়িতে। টি.এন. জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স অর্থাৎ এখনকার সময়ের এসএসসি পাশ করার পর তিনি একই কলেজে বর্তমান সময়ের ইন্টারমিডিয়েট এবং তৎকালীন নাম ছিল এফএ শ্রেণী, সেখানে তিনি ভর্তি হন। কিন্তু দারিদ্রতার কারণে তার শিক্ষা জীবনে সমাপ্তি ঘটে, অর্থাৎ তার আর এইচএসসি পাশ করা হয়ে ওঠেনি। পরবর্তীতে তিনি বিভিন্ন কাজ করেন। তিনি চাকরি করেন, সন্ন্যাসী দলে যোগ দেন, গান নাটকে অভিনয় করেন। তারপরে এক পর্যায়ে তিনি বর্তমানে মায়ানমার তৎকালীন বার্মা রেঙ্গুনে যান চাকরি করতে, এবং আমরা জানি যে সেখানেই তার সাহিত্য চর্চা শুরু। 1907 সালে সেখানেই তিনি প্রথম বড়দিদি উপন্যাসটি লিখেন এবং সেটি তৎকালীন ভারতের ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, এবং এটি প্রকাশিত হওয়ার পরপরেই সাহিত্যিক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর তিনি একে একে বেশ কিছু সাহিত্য ওখান থেকেই রচনা করেন এবং দেশে প্রকাশিত হয়। এক পর্যায়ে 1916 সালে তিনি কলকাতা থেকে ফিরে এসে পরিপূর্ণভাবে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার জীবনের আরও অনেক বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যেমন কুন্তলীন পুরস্কার 1903, জগত্তারিণী স্বর্ণপদক 1923, বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ 1934 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি পান 1936 সালে। 1938 সালে 16 জানুয়ারি তার মৃত্যু হয়। শরৎচন্দ্রকে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক বলা হয়ে থাকে। তাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। বাংলা ছোট গল্প এবং উপন্যাসের যে ব্যক্তি, সেটা আমরা দেখি শরৎচন্দ্রের হাতেই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে। যদিও ছোট গল্পের সবচেয়ে সার্থক ছোট গল্পকার এবং ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু সামাজিক যে ছোট গল্প, দরিদ্র অসহায় মানুষের যে জীবন, সেটা আমরা শরৎচন্দ্রের ছোট গল্পে যেভাবে পাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে সেভাবে আমরা পাই না। কারণ বাস্তব যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে শরৎচন্দ্র যেভাবে তার ছোট গল্পে সামাজিক যে অনাচার, সামাজিক যে বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হওয়ার কারণে এই দরিদ্র অসহায় শ্রেণীর সাধারণ মানুষের পাশে যাওয়ার সুযোগ তার হয়নি। সেজন্য তিনি বাস্তব অভিজ্ঞতা তার ছিল না। এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখার থেকেই পাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অভাগীর স্বর্গ ছোট গল্প। সেই অভাগীর স্বর্গ ছোট গল্পের মূল যে বিষয়টি আছে, সে বিষয়টি আমরা যদি দেখি, যে সেখানে অভাগী এই গল্পের প্রধান চরিত্র। সে একটি নিচু জাতের মেয়ে। তার নাম যেমন অভাগী, তার জীবন কাহিনীও এই অভাগ্যের সঙ্গে জড়িত।
এই অভাগী উঁচু জাতের একজন বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া দেখার পরে তার মনেও স্বাদ জাগে, তারও অন্ত্যেষ্টিক্রিয়া ওই নিয়ম মাফিকই হবে। স্বামীর পায়ে ধুলো পাবেন, ছেলের হাতের আগুন পাবেন, এবং সেও সেই বৃদ্ধা মহিলার মতো স্বর্গে যেতে পারবে। স্বর্গ থেকে তার রথ আসবে, সেই স্বর্গে সেই রথে চড়ে সে স্বর্গে যাবে। আমরা এখানে শরৎচন্দ্রের বাংলা সাহিত্যের যে বিচরণ, সেখানে তিনি কোন কোন বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এখানে সেটি আমরা দেখতে পাচ্ছি। পল্লীর জীবন ও সমাজ তার উপন্যাসের মূল বিষয় ছিল। ব্যক্তি মানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তার রচনায়। আরও অনেক কিছু বলা হয়েছে এখানে, তবে একটা বিষয়ে তার যেটা সমালোচনা আমরা দেখতে পাই, সেটি যে তিনি সমাজের সমস্যাগুলোকে দেখিয়েছেন, কিন্তু সমস্যাগুলো সমাধানের পথ তিনি দেখান। তিনি তার গল্প বা উপন্যাসের সেই রকম পরিণতি কোনোটাতেও দেননি যেটা সমাজ সমর্থন করে না। এখন আমরা পরবর্তীতে দেখি যে শরৎচন্দ্রের এই কোন কোন সাহিত্যগুলো বিখ্যাত। এখানে অনেকগুলো নাম আছে, তোমরা এগুলো জানো, এগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা দেখে নিতে পারবা। আমরা মূল বিষয়ে যাই। অভাগীর স্বর্গ সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থে প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। আমরা এই গল্পের যে বিষয়টি দেখি, সেটি প্রথমেই আমরা যে চিত্রটি দেখি, ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী, অর্থাৎ বয়স্কা অর্থাৎ বৃদ্ধা স্ত্রী 7 দিনের জ্বরে মারা যান। ঠাকুরদাস মুখুজ্জ একজন ধনী ব্যক্তি। তিনি ধানের ব্যবসা করে আর্থিকভাবে অনেক সচ্ছল হয়েছেন। তার 4 ছেলে 3 মেয়ে এবং তার নাতি নাতনি চাকর বাকর মিলিয়ে অনেক লোকজন তার বাসায়। এই মৃত্যু উপলক্ষে তার বাড়িতে যেন একটা উৎসব বেঁধে গেল, মানে উৎসব মনে হয় শুরু হয়ে গেল। এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ একজন বয়স্ক মহিলা যিনি মারা গেছেন। আমরা যেভাবে দেখি যে মানুষের বাসায় কেউ মারা গেলে এরকম কান্নাকাটি করে, এখানে আমরা তিনি হিন্দু, তাই তার কপালে সিঁদুর এবং তাকে যে অনেক দামি কাপড় দিয়ে মানে মোড়ানো হয়েছে, গলায় মালা। এখানে লেখক একটা কথা বলেছেন যে এই মৃত্যুর পরে তাকে যেভাবে সাজিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য তাকে শ্মশানঘাটে নেওয়া হচ্ছিল, তখন তার সাজটা এমন ছিল, মনে হচ্ছিল যে এই বৃদ্ধা 50 বছর করে আবার দ্বিতীয়বার মনে হয় স্বামীর গৃহে তিনি যাচ্ছেন, অর্থাৎ বধূ বেশের যে সাজ তার ছিল 50 বছর আগের, সেরকমই সাজ। আমরা দেখি গ্রামের একান্তে গৌর নদীর তীরে শ্মশান, সেখানে সকাল থেকেই কাঠের ভাঁড়, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা সেগুলো সাজিয়ে রাখা হয়েছিল, কারণ একজন মানুষের দেহকে দাহ করতে গেলে এই জিনিসগুলো লাগে। সেই ছবিটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে শবযাত্রা, এই শবযাত্রাটা এমনভাবে হয়েছিল যেটা দেখে মনে হয়নি যে এটা কোনো শোকের ব্যাপার। পুরো গ্রাম এই শবযাত্রার সঙ্গে চলেছিল এবং তারই সঙ্গে চলেছিল অভাগী। অভাগী সম্পর্কে বলা হয়েছে যে আরও একটি প্রাণী এই শবযাত্রার সঙ্গে সঙ্গী হলো, কিন্তু সে একটু তফাতে, অর্থাৎ দূরে যাচ্ছিল, কারণ সে ছোট জাতের, তাই সে ওই দলের সঙ্গে মিশতে সাহস পায়নি। সে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়াটি দেখতেছিল। এখানে অভাগীকে আরও একটি প্রাণী বলা হয়েছে, মানুষ বলা হয়নি, কারণ সে দরিদ্র, নিচু জাতের। তাই সমাজের উঁচু জাতের মানুষের তাদের যে সুযোগ সুবিধা,
তাদের যে নিয়মকানুন, তাদের যে স্বাভাবিক মর্যাদা, সেটি এই অভাগীর ছিল না। অন্যান্য প্রাণীর মতো, সেই জন্য তাকে প্রাণী বলা হয়েছে। এখানে লেখক ব্যঙ্গ করেছেন, আমাদের সমাজকে ব্যঙ্গ করেছেন, এই সামাজিক নিয়মকে ব্যঙ্গ করেছেন। তারপর আমরা দেখি যে সে যখন এই অন্ত্যেষ্টিক্রিয়াটি শুরু হতে শেষ পর্যন্ত আগ্রহের সঙ্গে চোখ মেলে দেখতে লাগলো, তার মনে হলো যে বহুকণ্ঠের হরিধ্বনির সঙ্গে যখন এই পুত্র হস্তের মন্ত্রভূত অগ্নি এই চিতায় দেয়া হলো, তখন মনে হলো যে এই বৃদ্ধা মহিলা সে খুবই ভাগ্যবান, ভাগ্যবতী। সে তাকে বলছে যে তুমি আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙ্গালির হাতের আগুন পাই এবং আমিও যেন স্বর্গে যেতে পারি। অর্থাৎ সেও এভাবেই তার অন্ত্যেষ্টিক্রিয়াটাই হওয়ার জন্য এই মৃত মহিলার কাছে আবেদন জানাচ্ছে। তারপরে সে সেই সদ্য প্রজ্বলিত চিতার নীল ধোঁয়ার মধ্যে একটা রথ দেখতে পায়। অর্থাৎ এটি তার কল্পনা, বাস্তবে নয়। সে মনে করে যে স্বামীর পায়ের ধুলো, ছেলের হাতের আগুন, সঙ্গে মন্ত্রপাঠ, এসব যদি কোনো নারীর ভাগ্যে জোটে তাহলে সে স্বর্গে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি সে মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রী রথে চড়ে যেন স্বর্গে যাচ্ছে। তারপরে সে যখন সেই চিত্রটি দেখতেছিল এবং সে সেখানে এতটাই মুগ্ধ ছিল যে সে যে বেগুন নিয়ে হাঁটে যাচ্ছিল সেটা সে ভুলেই গিয়েছিল। এক পর্যায়ে তার ছেলে কাঙ্গালি এসে যখন তাকে বলে যে মা তুমি এখানে কি করছিস, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস, তখন তার হুঁশ হয়। তখন সে ফিরে আসে, তখন বলে যে গিন্নি মরছে এই কথা বলতে নেই বাবা, দেখ দেখ বামুন মা স্বর্গে যাচ্ছেন ওই রথে চড়ে। যাই হোক, তারপর এক সময় তার ছেলে বলে যে রান্না করতে হবে, খাইতে হবে, আমার খিদা লাগছে। তখন সে তার ছেলেকে বলে যে রাতভক্ষণ। এক পর্যায়ে ছেলে এবং মায়ের কথোপকথনে অভাগী তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে ছেলের অকল্যাণ হবে এই ভেবে ছেলেকে নিয়ে নদীতে গোসল করে বাসায় ফিরে আসে। তারপর তারা মা এবং ছেলে মিলে খাওয়া দাওয়া সেরে অভাগী ছেলেকে নিয়ে বলে, ছেলেকে সঙ্গে নিয়ে বলে যে আজকে তোর আর কাজে গিয়ে কাজ নেই, আমার সঙ্গে থাক, আমি তোকে আজকে রূপকথার গল্প শোনাবো। সে রাজপুত্র, কোটালপুত্র, পঙ্খিরাজ ঘোড়া এসব দিয়ে গল্প আরম্ভ করে এবং এক সময় সে তার নিজের গল্প বলা শুরু করে। তার সেই নিজের গল্পটি হলো সে যে ওই যে স্বর্গে যাবে, বামুন মা যেভাবে স্বর্গে গেছে, কাঙ্গালি তাকে তার চিতায় আগুন দিবে, তার স্বামী রসিক বাঘ বিয়ের পর কাঙ্গালির জন্মের পরেই যে তাকে ছেড়ে চলে গেছে, সেই স্বামীর পায়ের ধুলো নিবে, এই সব গল্প। এক পর্যায়ে তার জ্বর আসে এবং সেই জ্বর বেড়ে যায় এবং তার কাছে মনে হয়, এখানে লেখক এভাবে বলেছেন যে উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। আর সেই গল্প শুনে শুনে কাঙ্গালির ছোট্ট দেহখানি বারবার রোমাঞ্চিত হলো এবং সে ভয়ে বিস্ময়ে তার মাকে এমনভাবে জড়াইয়া ধরল যেন সে তার মায়ের বুকে মিশে যাইতে চায়। এরই মাঝখানে লেখক
অভাগী জীবনের গল্পটি বলেছেন, সেখানে আমরা দেখি যে অভাগী জন্মের সঙ্গে সঙ্গে যার নাম দেওয়া হয়েছে অভাগী। এখানে লেখকের একটি উক্তি খুবই তাৎপর্যপূর্ণ। সেটি হলো যে সন্তানের নামকরণকালে পিতামাতার মমতায় বিধাতা পুরুষ অন্তরীক্ষা থাকিয়া শুধু হাসিয়াই ক্ষান্ত হন না, মাঝে মাঝে তীব্র প্রতিবাদও করেন। এই কথাটির মধ্যে লুকিয়েছে অনেক কথা। যেমন অভাগীর নাম দেওয়া হয়েছিল জন্মের পর অভাগী, কারণ তার বাবা মনে করেছিল সে অভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, সেই জন্য তার জন্মের সঙ্গে সঙ্গে তার মা মারা গেছে। সেই জন্যই তার বাবা তার আদর যত্ন করেনি। সে এই বাচ্চাকে রেখে মাছ ধরে বেড়াতো এবং সে এভাবেই বাবার অনাদর অবহেলায় ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এক পর্যায়ে রসিক বাঘ নামের একজনের সঙ্গে তার বিয়ে হয় এবং সেই রসিক বাঘও বিয়ের অল্প দিন পরেই, এই কাঙালির জন্মের পরেই তাকে রেখে আর একজনকে নিয়ে অন্য গ্রামে চলে যায়। এখানে কথাটি এভাবে বলা হয়েছে যে বাঘের অন্য বাঘিনী ছিল, অর্থাৎ রসিক বাঘ তার আরেকজন নারীর সঙ্গে সম্পর্ক ছিল, আরেকজন স্ত্রী ছিল, তাকে নিয়ে এসে অন্য গ্রামে গিয়ে বসবাস শুরু করে। আর এই অভাগী তার ছেলে কাঙ্গালিকে নিয়ে শুরু হয় জীবন সংগ্রাম। সে তাকে নিয়েই পরবর্তী জীবন অতিবাহিত করার পরিকল্পনা করে এবং এক পর্যায়ে সবাই তাকে নতুন করে আবার বিয়ে করার পরামর্শ দেয় এবং অনেকেই তাকে বিয়েও করতে চায়। এজন্য অভাগী রাজি হয়নি বলে তাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে। সেটি আমরা যখন দেখি কাঙ্গালির সেই কথায় যে মা, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কোথাও নিকে করতে তাহলে আমি তো না খেতে পেয়ে মরেই যেতাম। কত লোকে তোকে নিকে করতে বললে, কিন্তু তুই আমার দিকে সে নিকে করলি না, বললি যে অভাগী বড় হলে আমার দুঃখ বুঝবে। সেই কথা মনে করে অভাগী অনেক দুঃখ পায়। এই যে তার জীবন কাহিনী, নামের সঙ্গে জীবনের প্রত্যেকটা ঘটনার মিল, এই কথাটি বোঝানোর জন্য লেখক উক্ত উক্তিটি করেছিলেন যে পিতামাতার মূর্খতায়, অজ্ঞতায় স্রষ্টা আকাশে থেকে শুধু হাসেনি না, এর বিরোধিতাও করেন, প্রতিবাদ করেন যে এরকম নাম তোমরা রাখিও না, কারণ এই নামটাই তাকে আজীবন ভ্যাংসাইয়া চলবে। তারপরে আমরা দেখি তার জ্বর বেড়ে যায় এবং শেষ পর্যন্ত এই জ্বরেই তার মৃত্যু হয়। এখন আমরা দেখছি যে মা অভাগী তার ছেলেকে বলে যে তোর বাবাকে একবার ধরে আনবি, যেন তার পায়ের ধুলো আমার মাথায় দিয়ে সে আমাকে বিদায় দেয়। তারপর অভাগীর জ্বর বেড়ে গেলে তার অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন তার ছেলে কাঙ্গালি কবিরাজের কাছে যায় ওষুধ আনার জন্য এবং এজন্য সে তাদের পানি খাওয়ার ঘটিটি বন্ধক দিয়ে 1 টাকা প্রণামী দেয় কবিরাজকে। কবিরাজ তাদের বাসায় আসেন না, তাকে গোটাচারেক বড়ি দেন এবং সেই বড়িগুলো নিয়ে যখন সে বাসায় যায়, তখন অভাগী তার হাত থেকে বড়িগুলো নিয়ে মাথায় ঠেকিয়ে চুলোয় ফেলে দিয়ে বলে যে দুলে বাগদিদের ঘরে ঔষধ খেয়ে কেউ বাঁচে না, আমি ভালো হলে এমনি ভালো হয়ে যাবে। তখন কাঙ্গালি বলে যে এভাবে ঔষধ না খেয়ে কেউ ভালো হয় না। তারপর পাড়া প্রতিবেশী সবাই আসে এবং তারা অভাগীর খারাপ অবস্থা দেখে যে যা মুষ্টিযোগ জানিত, এখানে বলা হয়েছে মুষ্টিযোগ মানে হচ্ছে টোটকা চিকিৎসা। সেই টোটকা চিকিৎসা যে যা জানতো, গ্রামে যেটা সাধারণত প্রচলিত থাকে, যেমন এখানে বলা হচ্ছে যে হরিণের সিংহসা জল গেঁটে করি পোড়াইয়া মধুতে মারিয়া সেটা চেটে চেটে খেতে হবে। এরকম অভ্যর্থ ঔষধের সন্ধান দিয়ে সবাই যে যার কাজে যায়। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এরকম 2জন মহিলাকে
আমরা এখানে কয়েকজন মহিলার নাম পাই, যেমন রাখালের মা, বিন্দির পিসি। তারপর আমরা দেখি যে অভাগী তার ছেলেকে ভাত রান্না করতে বলে, যে তুমি একটু ভাত রান্না করো তো দেখি। মায়ের কথা শুনে কাঙালি ভাত রান্না করে। সে যেহেতু আগে এই কাজ করেনি, তাই সে ভালোভাবে ভাত রান্না করতে, অর্থাৎ ভাত রান্নার যে প্রসেস বা যে প্রক্রিয়া, সেটা কোনোটাই সে স্বাভাবিকভাবে করতে পারে না। সে ফ্যান ঝাড়তেও পারে না, ভাত বাড়তেও পারে না। চুলোয় ধোঁয়া হয়, ভাত পড়ে যায়। এগুলো দেখে অভাগীর চোখে পানি চলে আসে যে আমি যদি মারা যাই তাহলে আমার এই এতিম ছেলের কি হবে। কারণ অভাগী দরিদ্র হয় ছেলের ছোটবেলায় যে খাবার দাবার বা স্বাভাবিক যে জীবন, সেটা তার ছিল না। কারণ ছেলেকে সে ভালো খাবার দিতে পারেনি, সেই জন্য তার ছেলে অসুস্থই ছিল বেশিরভাগ সময়। এবং ছেলের যে বয়স 15 বছর, এই বয়সেও সে ছেলে মায়ের কোলে বা মায়ের বুকে মিশে যেতে চায়, মায়ের কোলে বসে, যেটা স্বাভাবিকভাবে আমরা দেখি না যে এই বয়সের কোনো ছেলে তার মায়ের বুকে শুয়ে থাকে, মায়ের কোলে বসে। এক পর্যায়ে অভাগীর অবস্থা যখন চরম খারাপ হয়ে যায়, তখন অভাগী তার ছেলে কাঙ্গালিকে বলে যে এবার তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, কারণ তার পায়ের ধুলো তাকে নিতে হবে। তার স্বামী যে আসবে এই বিষয়ে তার সন্দেহ ছিল যে সে নাও আসতে পারে। সেজন্য সে তার ছেলেকে বলেছে যে শুধু বলবি যে মা শুধু তোমার পায়ের একটু ধুলো চায়। কারণ মা যাচ্ছে, যাচ্ছে বলতে মা মারা যাচ্ছে, অর্থাৎ মা মারা যাচ্ছে, সে মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলো মাথায় নিয়ে মরতে চায়। এটা হিন্দু ধর্মের একটা সংস্কার, অভাগীর এই সংস্কার ছিল, সেজন্যই সে এই কাজটি করতে চেয়েছে। সে মনে করেছিল এতে সে স্বর্গে যেতে পারবে, এটা পুণ্যের কাজ। তারপর একথা শুনে কাঙালি দৌড়াতে দৌড়াতে তার বাবাকে ডাকতে যায়। এবং পরের দিন রসিক বাঘ, এখানে বলা হয়েছে রসিক দুলের সময় মতো যখন এসে উপস্থিত হয়, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, সে প্রায় অজ্ঞান। মুখের ওপরে তার মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টি যেন এই সংসার ছেড়ে কোথায় চলে গেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর আগে একজন রোগীর যে অবস্থা হয়, একেবারে অন্তিম শয্যায় যখন মানুষ যায়, সেই অবস্থায় অভাগী। তখন কাঙ্গালি তার মাকে বলে যে মা, বাবা এসছে, তুমি যে তার পায়ের ধুলো নেবে। এ কথা অভাগীর সেই অচেতন অবস্থায়ও যেন অভাগী বুঝতে পারে। সে তার সেই অবশ হাতটা বাড়িয়ে দেয় পায়ের ধুলো নেওয়ার জন্য। এবং এটা দেখে রসিক বাঘ এতটাই মানে হতবুদ্ধির মতো দাঁড়ায় রইল, বলা হয়েছে যে এতটাই অবাক হয়, সে এতটাই অনুতপ্ত হয়, অনুশোচনায় ভোগে, যে যেই স্ত্রীকে সে অসন বসন দেয়নি, বলা হয়েছিল, অর্থাৎ খাদ্য বস্ত্র, বসন মানে খাবার, খাবার কাপড় চোপড়, অর্থাৎ স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব, কোনোটাই সে পালন করেনি। অনাদর অবহেলায় যে স্ত্রীকে সারা জীবনটা রেখেছিল, সেই স্ত্রী মৃত্যুর সময় তার পায়ের ধুলো চাইতে পারে, এটা ছিল তার কল্পনাগতিক। সেজন্যই সে অনুশোচনায় ভুগতেছিল, সে অনুতপ্ত হয়েছিল। এখানে তার মুখ দেখে আমরা সেটি বুঝতে পারছি। তারপর এক পর্যায়ে অভাগী মারা যায়। এইখানে লেখক আরেকটি কথা বলেছেন, যেটিও ব্যঙ্গ করেই বলা, যে এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা জানি না, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়েই তাদের রওনা হইতে হয়। কারণ অভাগী
মাঝরাতে মারা গিয়েছিল, সেজন্যই লেখক এই কথাটি বলেছেন যে মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রী মারা গেছেন, তার যে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন সেটি দেখে অভাগী মনে করেছিল সেও স্বর্গে যাবে, তো সেই আয়োজন তো অভাগী করতে পারেনি, অভাগীর সেই অবস্থা নাই, সে আর্থিকভাবে যেমন গরিব তেমনি নিচু জাতের। তো এই যে মানুষ হিসেবে মানুষ সবাই সমান, কিন্তু অভাগী এইখানে নিচু জাত হয়, দরিদ্র হয়, সেই মর্যাদাটি পায়নি। সেই জন্যই লেখক ব্যঙ্গ করে এই কথাটি বলেছেন যে হিন্দু সমাজে প্রচলিত যে বিশ্বাস ছিল, প্রচলিত যে বিধিবিধান ছিল, সেখানে উঁচু জাতের জন্য একরকম, নিচু জাতের জন্য একরকম, যেটা লেখকের কাছে ভালো মনে হয়নি, ভালো নিয়ম মনে হয়নি, স্বাভাবিক নিয়ম মনে হয়নি। সেই জন্যই লেখক এরকম করে বলেছেন। তো যাই হোক, অভাগী মারা যাওয়ার পর তার স্বামী রসিকবাগ একটি কোয়াল বা কুঠার, যেটাই বলি না কেন, সেটা একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসে তাদের আঙ্গিনায় অভাগেরই লাগানো একটি বেলগাছ ছিল, সেটিতে যেই 2 ঘা দিয়েছে অমনি জমিদারের দারোয়ান কোথাওতে ছুটে এসে তার গালে একটা সশব্দে চড় বসায় দিয়েছে, আর বলছে যে এটা কি তোর বাবার গাছ যে কাটতেছিস। এখানে কথাগুলো একটু অন্যভাবে বলা আছে, আমি এগুলো মানে তোমাদের বোঝার স্বার্থে সহজ করে বলছি। তারপর রসিক বাঘ বা রসিক চড় খেয়ে গালে হাত বুলাইতে লাগলো, কারণ সে তো আসলে তৎকালীন সামাজিক নিয়মটা জানে, কিন্তু কাঙ্গালি না জানার কারণে সে কাঁদো কাঁদো হয়ে বলল, বা এ যে আমার মায়ের হাতের পোতা গাছ দারোয়ানজি, বাবাকে তুমি খামোখা মারলে কেন? তখন তাকেও একটা বিশ্রী রকমের গালি দিয়ে এই দারোয়ান তাকেও মারতে যায়, কিন্তু আসলে সে মৃত মাকে শুয়েছিল, বসেছিল ধরে, তাই অশৌচ হওয়ার ভয়ে, অর্থাৎ অপবিত্র হওয়ার ভয়ে সে আর কাঙ্গালিকে মারেনি। এদিকে এই ঘটনার পরে কাঙ্গালি মনে করে যে গোমস্তা অধর রায় যেহেতু এখানে থাকেন, জমিদার এখানে থাকেন না, তাই জমিদারের প্রতিনিধি হিসেবে গোমস্তা অধর রায়কে যদি সে এটা জানাতে পারে তাহলে হয়তো এর ব্যবস্থা একটা কিছু হবে। আমরা এখানে দেখছি যে পাড়া প্রতিবেশীরা এই ঘটনা শোনার পরে সবাই চলে আসছে, তারা এখানে দারোয়ানকে অনুরোধ করতেছে যে আসলে রসিক যে কাজটি করেছে, হুকুম না নিয়ে গাছ কাটতে গিয়ে, সেটি অন্যায় করেছে, এটা করতে দেওয়া উচিত হয়নি। কিন্তু কাঙ্গালির মা অভাগী যেহেতু মৃত্যুর সময় সবাইকে বলে গেছে, সেই জন্য তারা অনুরোধ করতেছে যেন এই দারোয়ান হুকুম দেন গাছটা কাটার। এদিকে কাঙ্গালি যখন দেখে যে এখানে কোনো উপায়ন্তর হচ্ছে না, সে দারোয়ানকে যখন এই কথা বলে, দারোয়ান টাকা চায়, তখন সে গোমস্তা অধর রায়ের কাছারিতে চলে যায়। কাছারিতে চলে গিয়ে সে তখন উপরে উঠে আসে, আর তাকে দেখে অধর রায় গোমস্তা, যিনি বলা হয়েছে যে সন্ধ্যার্ণিকের পরে, অর্থাৎ সন্ধ্যার সময় তাদের স্বাভাবিক যে ধার্মিক নিয়ম, সেই বিধান অনুসারে সে পূজা টুজা করে আর কি নাস্তা সেরে বের হচ্ছিল, এমন সময় দেখলো যে একটি ছেলে সে উঠে আসছে। তখন তাকে জিজ্ঞেস করে, কি জাতের ছেলে তুই উপরে উঠে আসছিস কেন, এখানে কোথাও কোনো কিছু সে ছুঁয়ে ফেললো কিনা। তারপর সে যখন বলে যে আমার মা মারা গেছে, আমাদের আঙ্গিনায় আমার মায়ের হাতের পোতা গাছ একটা বেল গাছ আছে, সেই গাছটা কাটবো, দারোয়ান বাধা দিচ্ছে। তখন সে বলল যে তোর মা মারা গেছে, তো মাকে নিয়ে নদীর সবাই পুঁতে ফেল, কার বাবার কাছে তোর বাপ কোয়েল ঠেকাতে যায়। তখন তার বাবাকেও সে গালি দিল। আসলে কাঙ্গালি ছোট মানুষ, সে সামাজিক নিয়ম কানুন বিধিবিধান জানে না, বিধায় সেখানে গিয়েছিল। তারপরে সেখানকার যে ঘটনা, তখন অধর রায় খুব রাগান্বিত হয়
এক পর্যায়ে কাঙালিকে পাড়েকে দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, গালি দেয় এবং সেখানকার কর্মচারী পরেশকে বলে যে দেখ তো বেটার খাজনা বাকি পড়েছে কিনা, জাল টাল কি আছে এনে রেখে দে, নাতে বেটা পালাবে। এই অবস্থায় আমরা বুঝি যে আসলে একটি পরিবার, দরিদ্র পরিবার, সেখানে একজন মানুষ মারা গেছে যার অন্তিম ইচ্ছা, শেষ ইচ্ছাটি পূরণের জন্য একটি গাছ দরকার। এই জমিদারের গোমস্তা, অধরায় এবং দারোয়ান এরা তো কাঠ অর্থাৎ গাছ কাটার অনুমতি দিলই না, উপরন্তু অপমান, মার, গলা ধাক্কা দিল এবং গাছের দাম চাইল। এটা দেখে এই কাঙালি, সে যে সংসার সম্পর্কে অনভিজ্ঞ, এই জগৎ সম্পর্কে অনভিজ্ঞ, সেটা লেখক বলেছেন যে হায় রে অনভিজ্ঞ। তারপর সেখান থেকে চলে যায় সে বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের বাসায়। সেখানে ওই তার স্ত্রীর শ্রাদ্ধের আগে, শ্রাদ্ধের জন্য আয়োজন চলছে, মাঝখানে একটি দিন মাত্র বাকি, এবং সেটা যে খুব বড় করে হচ্ছে সেটাও এখানে বলা হয়েছে যে সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে, অর্থাৎ তারা যেহেতু উঁচু জাত, সম্পদশালী, সেই অনুপাতেই হচ্ছে। আর তার স্বামী বৃদ্ধ ঠাকুরদাস মুখোপাধ্যায় নিজেই সেটা সব দেখাশোনা করতেছেন। কাঙালি তার সামনে এসে বলল যে আমার মা মরে গেছে। তো মা মরে গেছে, কি চাস তুই? তারপরে বলে যে একটা গাছ দরকার, মাকে পড়ানোর জন্য মা বলে গেছে, সেটা সবাইকে বলে গেছে, সবাই জানে। যাই হোক, এক পর্যায়ে সেখানে যারা লোকজন ছিল তারা কাছারের সেই ঘটনাটি শুনে এখানে মুখোপাধ্যায় মহাশয়কে বলেছে যে ও বোধহয় গাছ চায়, ও মাকে পড়াইতে চায়। সেটা শুনে এখানে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, ভট্টাচার্য মহাশয় ফর্দ করতেছেন, আবার মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে যাচ্ছে। তখন ভট্টাচার্য মহাশয় বলেন যে তোদের যেতে কে কবে আবার পড়াইল, অর্থাৎ তোদের যে জাত, তোরা যে নিচু জাত, তোদের জাতিতে তো কাউকে কখনো পড়ানো হয় না, মাটি দেওয়া হয়। বলছে যে যা মুখে একটু নড়ে তেলে দিয়ে নদীর সবাই মাটি দিবি, অর্থাৎ মুখে একটু খড়ের আটিতে আগুন লাগায় তোর মায়ের মুখে একটু লাগাই দে, দিয়ে লাশটা পুঁতে ফেল। তারপরে আরেকটি কথা যেটি বলে সেটি হচ্ছে, এই বৃদ্ধ মুখোপাধ্যায়ের বড় ছেলে বলে যে দেখেছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারি এখন বামুন গাইড হতে চায়, অর্থাৎ নিচু জাতের যে বিধান সেটা তারা ভেঙে উঁচু জাতের মানুষের মতো তারাও আচার অনুষ্ঠান করতে চায়। এই যে বর্ণবাদ প্রথা, এক তো সামন্তবাদ, জমিদারি প্রথা, সেখানে শোষক জমিদার, শাসক শোষক যাই বলি না কেন, আর এক আছে এই বর্ণবাদ প্রথার যে অত্যাচার, জুলুম, নির্যাতন, সেটি এখানে মূলত ফুটে উঠেছে। তারপরে সেখানে কাঠ না পেয়ে এবং অপমানিত হয়ে আর কারো কাছে কোনো আবদার না করে নীরবে সেখান থেকে কাঙালি ফিরে যায়। কাঙালি, এখানে বলা হয়েছে যে এই যে সামান্য ঘটনা, এই যে মায়ের মৃত্যুর পর 2 ঘন্টার যে অভিজ্ঞতা, সেখানে সে যেন এই সংসারের বিধিবিধান, নিয়মকানুন সম্পর্কে একবারে অভিজ্ঞ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তারপর ধীরে ধীরে সে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মায়ের জন্য নদীর চড়ায় গর্ত খোঁড়া হচ্ছে। তারপরে নদীর চড়ায় গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হয়। রাখালের মা কাঙালির হাতে একটি খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তার মায়ের মুখ স্পর্শ করে সে আঁটিটি ফেলে দেয় এবং কাঙালির মাকে সবাই মাটি চাপা দিয়ে তার শেষ চিহ্নটুকু বিলুপ্ত করে দেয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে খড়ের একটি আঁটি জ্বলতেছে, কিছু খড় জ্বলতেছে, সেদিকেই সে আছে কাঙালি। অর্থাৎ তার বিশ্বাস ওই যে তার মা যে দেখেছিল সেই শ্মশানে
যে চিতারা ধোঁয়ার মধ্যে রথ আসতেছে, সেই রথে চড়ে বৃদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রী স্বর্গে যাচ্ছে, সে মনে করতেছে এই যে সামান্য ধোঁয়া, এই ধোঁয়ার মধ্যেও কি তার মায়ের স্বর্গে যাওয়ার জন্য রথ আসবে। সে সেখানে সেদিকেই যেয়ে থাকে। এখানেই গল্পের শেষ। ছোট গল্প এমনই, আমরা জানি। তো এই গল্পের মধ্য দিয়ে সমাজের একটি দুষ্টু দিক, খারাপ দিক ফুটে উঠেছে। সেখানে বর্ণবাদ প্রথা, সামন্তবাদের নির্মম রূপ এবং হতদরিদ্র মানুষের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেটাই এখানে লেখক ফুটে তুলেছে। এই গল্পে 3টি বিষয় আমরা দেখি। একটা, প্রথম মাতৃভক্তি, যেটা দেখি আমরা অভাগের প্রতি কাঙালির এবং মায়ের প্রত্যেকটা ইচ্ছা বাস্তবায়নের যে চেষ্টা সে করেছে, তাতে তার মাতৃভক্তি ফুটে ওঠে। দ্বিতীয়ত দেখি সামন্তবাদ, যেটা আমরা দেখি অভাগের মৃত্যুর পর এই জমিদারের যে কর্মকর্তা থেকে একবারে দারোয়ান পর্যন্ত তাদের যে আচার আচরণ, কর্মকাণ্ড। তারপরে দেখি পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে প্রথমে অভাগী জীবনের ক্ষেত্রে তার স্বামী এবং পরবর্তীতে আরো অনেক ঘটনা, সবকিছুর মধ্যেই পুরুষতান্ত্রিকতা ফুটে ওঠে। এরপরে যদি আমরা দেখি বসিয়সী শব্দের অর্থ অন্ত্যেষ্টিক্রিয়া। এখানে অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি দেওয়া আছে, বসিয়সীর ছবি দেওয়া আছে, বৃদ্ধা মহিলা। তারপরে অন্তরিক্ষ মানে আকাশ, অসন মানে খাদ্যদ্রব্য, ছবি দেখতে পাচ্ছ। সঙ্গতিপূর্ণ মানে সচ্ছল মানুষ, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী বিল গেটসের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং শেষে তোমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজের যে অংশটি, এটি তোমাদের বইয়েই দেওয়া আছে। এবং এখানে তোমরা, আমার মনে হয় যে উদ্দীপকটি পাচ্ছ, সেটি একটু বুঝতে তোমাদের সমস্যা হবে। তো আমি তোমাদের জন্য একটু বলেই দিই যে এখানে গফুর নামে একজন গরিব চাষি ছিল, যার একটি ষাঁড় ছিল যার নাম মহেশ। সে মহেশের খাবারের জন্য বিচুলি অর্থাৎ ওই খড় চেয়েছিল জমিদারের কাছে। সে জমিদারের জমি বর্গায় আবাদ করে। তো জমিদার তার কাছে খড় আগের পায়ের জন্য তাকে খড় দেয়নি। এই যে তার কষ্ট, যে তারা নিজেরা বাবা এবং মেয়ে যে ঘরে থাকেন, সেখানে ছাদ নেই বা সেখানে ছাদ নষ্ট হয়ে গেছে, সেই ছাদ তারা না দিতে পারলেও সেটা তাল পাতার গোজা গাজা দিয়ে কাটিয়ে দিতে পারবেন বর্ষায়, কিন্তু খড় না থাকলে তার মহেশ যে না খেতে পেরে মরে যাবে। এই যে একটি চিত্র, এখানে এই চিত্রের সঙ্গে অভাগীশ্বর গল্পের কোন কোন দিকের মিল আছে সেটি। এখানে একটা জমিদারের কথা, জমিদারের কাছে অসহায় মানুষের চাওয়া পাওয়া, আর এখানে গফুরের সঙ্গে কাঙ্গালি চরিত্রের সাদৃশ্য তোমাদেরকে বর্ণনা করতে হবে। এখানে তোমরা একটু মানে কি বলবো, যে পেইন্টিং মিস্টেক যেটা হয়, এখানে আমার ফন্ট না মেলায় ভালো আসেনি, এইটুকু বাদ দিলে তোমরা ঠিকই ধরতে পারবা, মূলভাব বিষয়বস্তু বুঝতে পারবা আশা করি। আমি আর একটা কথা শেষে বলে শেষ করব, যে তোমরা অনেকেই আমাকে নতুন রূপে দেখতেছো। আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি এটি করেছি। আমার বিষয় সম্পর্কে তোমরা আশা করে আলোচনা করবে না। কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আজকের মতো এখানেই আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফিজ।